আমরা কমিশন পুরোটি আমরা নিচে নেমে এসেছি সকলকে ঈদ মোবারক বলার জন্য। ঈদ মোবারক। সাংবাদিকদের মধ্যে একটা বড় অংশ দুর্নীতি দমন কমিশন বিট করেন। দেশের স্বার্থে দুর্নীতি উদ্ঘাটনে যারা নিবেদিত তাদের সকলকেই ঈদ উত্তর এই আজকের প্রথম কর্মদিবসে ঈদ মোবারক এবং ঈদের শুভকামনা। এবং অনেক প্রতিকূলতার মধ্যেও আপনারা দুদকের পাশে দাঁড়াচ্ছেন, সেজন্য আমাদের সবার কৃতজ্ঞতা। দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হচ্ছে সংবাদ মাধ্যম, এবং আমরা দুদকে যে কাজ করি তার একটি বড় অংশই আমরা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি। আমাদের একটি প্রাতিষ্ঠানিক পরিচিতি আছে, আমাদের এই প্রতিষ্ঠানের অনেক আইনি বাধ্যবাধকতাও আছে, আমাদের সীমাবদ্ধতাও আছে, এবং এর সাথে কম বেশি আপনারা সবাই পরিচিত। এই সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতি দমন কমিশনের নিত্যদিনের কাজ প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যম যেভাবে কাভারেজ দিয়ে যাচ্ছে তা প্রমাণ করেছে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সক্রিয় এবং ডেলিভারি প্রদানে সক্ষম প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন, এবং এটা আপনারাই এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি, আজকে আমাদের ৭৬ কর্মদিবস। ১০০তম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ই আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতি দমন কমিশন একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা সাক্ষী আপনারাই। মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে ব্যাংককে বঙ্গোপসাগরীয় বহুমুখী আর্থিক এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্মেলনে অংশগ্রহণের সম্মান আমরা লাভ করেছি। সেখানে থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের সাথে বাইলেটারাল কোঅপারেশন অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং কারাপশন সমঝোতা স্মারক আমরা স্বাক্ষর করেছি। সমঝোতা স্মারকে বর্ণিত নানা ধরনের সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের উভয় দেশকেই সক্ষম এবং শক্তিশালী করে তুলবে। আমাকে থাইল্যান্ডের একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন মোমেন কমিশনের প্রধান বৈশিষ্ট্য কি। তো মোমেন কমিশন এটা দুর্নীতি দমন কমিশন, তারা হয়তো সেভাবে বলে থাকে। আমি বলেছি এখনো সাংবিধানিকভাবে আমরা স্বাধীন প্রতিষ্ঠান না হলেও আমরা এ পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছি, এবং আমাদের প্রধান সহায়ক শক্তি আমাদের সাংবাদিকরা। সম্প্রতি প্রকাশিত একটি ছোট সংবাদ কণিকার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তাতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকী বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন দুর্নীতি দমন কমিশন তার সাথেও যোগাযোগ করেনি। অনুগ্রহ করে লক্ষ্য করুন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন, ক্রিমিনাল অ্যাবসকন্ডিং বলে বিবেচিত হবে। কেবল টিউলিপ সিদ্দিকী নন, দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। যেহেতু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশি সংবাদ মাধ্যমের আগ্রহ রয়েছে এবং আপনাদের কেউ কেউ সেসব গণমাধ্যমের লোকাল করেসপন্ডেন্ট, আমি খুব সংক্ষেপে একটি ইংরেজি বিবৃতিও তুলে ধরছি। Anti-Corruption Commission's attention has been drawn to a news item published in print media regarding a letter from the lawyer of Tulip Siddiq, a former anti-corruption minister who had to step down on the charges of corruption. It is not unexpected that the lawyers would write letters to satisfy their clients.
Anti-Corruption Commission, meanwhile, advised the absentee accused lawyer to fight her case in the court. Anti-corruption cases are not compoundable issues that a few exchanges of letters will resolve these. Ms. Siddiqui, report says, confirms Sky News that she is unaware of allegation and none from SEC contacted her. Interestingly, even under strong protection from Premier Kier Hardy, she had to resign on the charges of corruption. She has instructed her attorney to write to SEC. So it doesn't mean that she doesn't know. Ms. Tulip Siddiqui has been accused of corruption based absolutely on documentary evidences. The legal process demands that she has to appear before the court. Otherwise, she would be treated as criminal absconder after issuance of warrant of arrest. The charge sheet has been prepared after a thorough examination of documentary evidences. The rest lies with the court, while execution of all orders lies with Ministry of Home. Ministry of Foreign Affairs will also be involved. It is not only a case of Mrs. Tulip Siddiqui, but also in case of other absconding accused like Sheikh Hasina, Sheikh Rehana, Shojib Wajed, Sama Wajed, Radwan Mujib Siddiqui, and Azmina Siddiqui. The same standard procedure will be followed. আপাতত এই আমাদের প্রতিদিনের যে বিষয়ের বাইরে এই অংশটুকু বলা আর প্রতিদিনের যে বিষয় তার মধ্যে আমি বলছি আজকে আমরা আমাদের সাবেক সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে দুইটি মামলা উত্থাপিত হবে। একটি মামলাতে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় 9টি ব্যাংক হিসেবে আমরা 29 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আমাদের চোখে পড়েছে এবং এটা আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে সম্পৃক্ত 3টি আইন, দুর্নীতি দমন কমিশন 2000-এর 27-এর 1, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-র 4, 2, 3 এবং দুর্নীতি দমন প্রতিরোধ 1947-এর 2 ধারায় অপরাধ আমরা এই মামলাটি দায়ের করতে যাচ্ছি। 39 কোটি। আর দ্বিতীয় মামলাটিতে মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। আমরা এই দুটি বিষয় আমরা বিবেচনায় এনেছি, আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আপনারা যেভাবে দুদককে কভার করে যাচ্ছেন এটা যদি অব্যাহত থাকে, আমার ধারণা বাংলাদেশে যে এরা অনেকেই আমার পরিচিত, বাংলাদেশে সম্ভবত আর কোনো প্রতিষ্ঠান এতটা গুরুত্ব পাচ্ছে না। এটা আমি আবার এবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে। অনেক ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন আছে আপনার কথা প্রসঙ্গে আর কি, যে টিউলিপ সিদ্দিকের বিষয়টা এসেছে, যেমন রাজুকের প্লট দুর্নীতির মামলায় যেখানে টিউলিপ সিদ্দিকি ওখানে প্লট গ্রহণ করেনি কিন্তু তিনিও আসামি হয়েছিলেন। তো এই বিষয়ে কোনো পক্ষ থেকে আপনাদের অংশীজন যারা আছে বা বিভিন্ন সমালোচক যারা আছে দুদকে, তারা এই জায়গায় সমালোচনা করছে যে যেহেতু তিনি ভোগ করেননি সেক্ষেত্রে উনি আসলে কিভাবে আসামি হতে পারেন। আমি আবার বলি, আমার বিরুদ্ধে যদি একটি অভিযোগ আছে আমার প্রথম কাজ হবে অস্বীকার করা, না আমি অভিযুক্ত নই। আমার যারা আইনজীবী তারাও বলবেন যে না, এখানে অভিযোগের তার কোনো সম্পৃক্ততা নেই। এটি হচ্ছে এক পক্ষের ভাষ্য। কিন্তু আরেক পক্ষ, আমি যদি অভিযোগ করে থাকি আমার দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা যে তিনি অভিযুক্ত। আমরা সম্পূর্ণভাবে ডকুমেন্ট আমাদের হাতে নিয়ে আমরা কাজটা করেছি। আপনি যে প্রসঙ্গটা বললেন এটা যদি আমরা বিবেচনা করি তাতে আরও একটা মামলা হতে পারে। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন, তাহলে এখানে কিন্তু দ্বিতীয় আরেকটা মামলা আছে যে মামলাটা আমরা এখনো করিনি। ধন্যবাদ। আমি তাহিদ সরব, এটি নিউজে কাজ করি স্যার। স্যার, আপনারা 5 আগস্টের পর কি কি করলেন? 75 কর্মসূচি নিশ্চয়ই অনেক বিষয় করেছেন। 5 আগস্ট স্যার আমি একটু বলি, সেটা হচ্ছে স্যার আমরা দেখি সাধারণত এর আগেও দেখেছি স্যার, দুর্নীতি দমন কমিশন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানগুলো বেশ জোরসোরভাবে পরিচালনা করে। ট্রাপ মামলাগুলো থাকে একদম নাই বললে চলে। স্যার, দুর্নীতি দমন কমিশন আসামি অনেকেই বিদেশে পালিয়ে গেছেন স্যার, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সহ তার আত্মীয় স্বজন যাদের বিরুদ্ধে আপনারা মামলা করেছেন। স্যার, আমরা দেখেছি আপনি বেস্টিকে ছিলেন, সেখানেও প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। স্যার, আনুষ্ঠানিকভাবে আপনারা কি শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন, যেহেতু আপনাদের মামলা আসামি, কোনো ব্যবস্থা নিয়েছেন কেন আনুষ্ঠানিক? এবার আমি বলি, আপনার প্রশ্নটা অত্যন্ত সঙ্গত প্রশ্ন। আপনি জানেন আমরা প্রসিকিউটর, আমরা কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা ইস্যু করি না, আদালত থেকে এটা হয়।
আমাদের মামলাটা যখন পড়ে যাচ্ছে খুব শিগগিরই আপনারা পাবেন আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আপনি পাবেন। সেক্ষেত্রে যদি আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই আসামিকে আনার জন্য আরও প্রক্রিয়া আছে, ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি আমরা অনুসরণ করব। আন্তর্জাতিক প্রসিকিউটিং এজেন্সিগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা সেভাবে আগাবো। আর যেসব আসামি চলে গেছেন, তো আপনি দুদকের সীমাবদ্ধতার কথা চিন্তা করুন। দুদক কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, আমি নিজে একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। দুদকের হাতে কিন্তু সমস্ত আসামিকে ধরে রাখার আমাদের হাতে সেই ক্ষমতাটুকুও নেই। তবে আমরা চেষ্টা করছি, যখনই আমাদের হাতে সংবাদ আসছে আমরা চেষ্টা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য এজেন্সি যারা আছে তারা যেন এই আসামিকে কিংবা অভিযুক্তকে দেশ থেকে বের করতে না দেন। এরকম বেশ কয়েকজন এখন আমাদের হিসেবের মধ্যে রয়ে গেছে। মানে সেক্ষেত্রে কি স্যার আপনারা গ্রেপ্তার অভিযানটা কি আবার শুরু করার চিন্তা ভাবনা করতেছেন? একদম নাই স্যার, অনেক গ্রেপ্তার ছিল, দুদকের আসামি বাইরে থাকতে পারবেন। প্রথমত দুদক নিজে কিন্তু একটা পুলিশি প্রতিষ্ঠান না, দুদককে অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে কাজ করতে হয়। এখন আমরা আমরা সবাই আমরা মোটামুটি জানি মানে বড় বড় আসামিদের কে কে দেশে আছে কে কে দেশে নাই, এটা আমাদের অজ্ঞাত না। সেক্ষেত্রে যারা দেশে নাই তাদেরকে একটা আন্তর্জাতিক প্রক্রিয়া অবলম্বন করে ফিরিয়ে আনা, যেটা একটা কঠিন প্রক্রিয়া, এটা আমাদের স্বীকার করতে হবে। আর যারা দেশে আছেন তাদের প্রতি আমরা কতটা সদয় কিংবা কতটা নির্দয় কিংবা কতটা অবজেক্টিভ আপনারা সেটা বিবেচনা করবেন। আমরা চেষ্টা করছি আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। কারটা আগে বলবো? হ্যাঁ প্লিজ। আমার প্রশ্নটা হলো যে যেহেতু 5 আগস্টের পরের কমিশন, যেহেতু 5 আগস্টের পরের কমিশনের 5 আগস্ট মানে হলো একটা পরিবর্তন এসছে, তো সেখান থেকে এই কমিশনের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল এবং আমরা সাংবাদিক হিসাবেও আমাদের একটা প্রত্যাশা ছিল যে আপনারা নিরপেক্ষভাবে কাজটা করবেন, কমিশনের যে কার্যক্রম সেটা নিরপেক্ষভাবে পরিচালিত হবে, সেটা সে ধরনের একটা প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু দেখা গেছে যে স্যার বলুন যে বিগত কমিশনের মতোই আপনাদের কার্যক্রমটা পরিচালিত হবে। আপনি একটা উদাহরণ দেন। একটা উদাহরণ দিচ্ছি যে বিগত কমিশনগুলো দেখা গেছে যে যারা রুলিং পার্টি তাদেরকে রেখে যারা অপোজিশনের ছিল একসময় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আপনারাও ঠিক কাজটাই করে যান। এবার আমাকে বলুন এই মুহূর্তে রুলিং পার্টি কারা? আপনি বলুন, জবাব দিন। রুলিং পার্টি বলতে কারা রুলিং পার্টি? ক্ষমতায় আছে আমি যদি আপনার প্রশ্নটা সঠিকভাবে বুঝে থাকি তাহলে সেটার মানে দাঁড়াচ্ছে যে আপনারা রুলিং পার্টির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, যারা রুলিং পার্টি না তাদের প্রতি নির্দয়। আমার মনে হয় মোটামুটি ভাবে এই আপনার কথার সারাংশ। প্রথমত আমরা প্রচুর নেতারা 5 আগস্টের পর দুর্নীতি মামলা থেকে খালাস হয়েছে। আমার কথা আগে শুনুন। আমাদের এই কমিশন আমরা কাজ শুরু করি 12 ডিসেম্বর 2024। 12 ডিসেম্বর থেকে এ পর্যন্ত আপনি একটা নাম বলেন যে দুর্নীতির মামলায় দুদক থেকে ছাড়া পেয়েছে, কোর্ট না কিন্তু, বলুন একটা নাম বলুন, পারবেন বলতে? আপনার কোর্ট আমার বিষয় না। আপনারা যেটা দেখবেন যে দুদক আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, জামাত ইসলাম বলুন, যে দলই হোক, আমরা দলনিরপেক্ষভাবে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। আমাদের যদি সেরকম আপনার কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে 12 তারিখের পরে আমরা কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছি, 12 আগস্ট 12 ডিসেম্বর আমরা যোগদান করার পরে, তাহলে আপনার এটা আমাদের নজরে আনেন। পাবলিক পারসেপশন কিন্তু স্যার বাজে হয়ে যাচ্ছে, যেহেতু আদালত থেকে ছাড়া পাচ্ছে স্যার, দুদক আসছে পারসেপশনটা কিন্তু স্যার বাজে হচ্ছে। আচ্ছা আমাদের কি বলবেন একটু? আচ্ছা বলুন। এটা বলে আমি দায়িত্ব নিয়ে বলছি, ডক্টর মোমেন কমিশন দুশ্মন দমন কমিশন নয়, দুর্নীতি দমন কমিশন। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা যেটা অনারেবল চেয়ারম্যান স্যার বলেছেন যে আমাদের কাজ অ্যাডজুডিকেশন নয়, আমাদের কাজ দোষী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট দিয়ে কোর্টের কাছে তথ্য উপাত্ত সহকারে তাদেরকে সোপর্দ করা, অনারেবল কোর্ট বিচার করবেন। অনারেবল কোর্ট যদি কারোর বিরুদ্ধে তথ্য উপাত্তে কোনো যদি ডিসক্রিপেন্সি পান কিংবা ঠিকমতো সাক্ষী ঠিকমতো যদি প্রমাণ তার বিরুদ্ধে চার্জ যদি প্রমাণিত না হয়, তাহলে অনারেবল কোর্ট ইজ অ্যাট এভরি লিবার্টি টু গিভ ইটস ভার্ডিক্ট। সেক্ষেত্রে
কোর্টে ইমিউন, কোর্টকে এভাবে চ্যালেঞ্জ করা যায় না। কেউ যদি সংক্ষুব্ধ হন তাহলে তার যাতে হায়ার কোর্টে যেতে পারেন। আদালতে গিয়ে জি। এটা চ্যালেঞ্জ হায়ার করতে কোর্টে হবে। যেতে পারেন। বলো এবং দেখি আর- জি। এই সমস্ত ক্ষেত্রে আমাদের মতো এই সংস্থাকে, বিধিবদ্ধ সংস্থাকে প্রশ্ন করাটাও আমার মনে হয় এটা ঠিক না। আচ্ছা, জি। মাননীয় please. চেয়ারম্যান, জি, আমার নাম রিশাদ হুদা, আমি রিশাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ হ্যাঁ, করি। তো স্যার, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তাওহিদ সৌরভ একটি প্রশ্ন করেছেন স্যার, সুনির্দিষ্টভাবে একটু বলবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আপনাদের এত প্রতিকূলতার সত্ত্বেও আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন বা নেবেন? আচ্ছা। কারণ তিনি তো আপনাদের দুর্নীতির মামলার আসামি স্যার, এবং আর 10টা সাধারণ মানুষের মতো তার বিরুদ্ধে অভিযোগ নয়। আচ্ছা, ঠিক আছে। বলবেন স্যার? আমি আমার কি নিয়েছেন? কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ জনগণের মধ্যে কোনো তফাৎ নাই। আমি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি পলায়ন করে অন্যত্র চলে গিয়েছেন, তার জন্য আমার যে প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্য আমার প্রক্রিয়া একই প্রক্রিয়া। আমি প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী নন, এটার সাথে আমাদের কার্যক্রমের তেমন কোনো হেরফের নেই। আমরা যে কাজটা করবো, আমাদের মামলাগুলি দায়েরের পরে সঙ্গত কারণে আপনারা দেখবেন আদালত থেকে কি কি আদেশ জারি হচ্ছে। আদালতে সেই আদেশের পরিপ্রেক্ষিতেই আদালতই আদেশ দেবে কি কি কাজ করতে হবে। আদালত আমাকে বলবে, হোম মিনিস্ট্রিকে বলবে, ফরেন মিনিস্ট্রিকে বলবে, আমরা সেভাবে এগিয়ে যাব। সবশেষে আমার একটা প্রশ্ন, যে অর্থ পাচারের বিষয়ে অনেক বলো। কথা হলো। আমি আসলে বলতে চাচ্ছি যে 5 আগস্টের পরের যে মামলাগুলো আপনারা দেখছেন, আপনারা নিজেরা তদন্ত করছেন এবং তদন্ত সাপেক্ষে সেই মামলাগুলো দেখছেন, তারপর কি করে কোর্ট থেকে এগুলোর আচ্ছা, কোর্টের কথা কি আমরা বলতে পারি? এটা তো স্যার, আমার সবশেষে একটা প্রশ্ন, অর্থ পাচার নিয়ে অনেক অর্থ কিছু পাচার। হলো। আচ্ছা, আমি আপনি একটু অর্থ বিমস্টেক পাচারের- সম্মেলনেও আমি যতটুকু জানি সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অর্থ পাচার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বৈঠক হয়েছে। আপনাদের এখানেও বিভিন্ন আমাদের দাতা সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদেরও বৈঠক হয়েছে, এবং আমরা সবশেষ জানি যে 10 থেকে 11টি প্রতিষ্ঠানের বিষয়ে যৌথ একটি তদন্ত টিম গঠন হয়েছে। সবশেষ আসলে মানে অবস্থাটা আসলে কি, অর্থ পাচারের অর্থ ফিরিয়ে আনার সেই মানে কথা আমরা অনেক আগে থেকেই শুনছি, কিন্তু এখনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দুদকের মামলা মোকদ্দমা, মানি লন্ডারিং এর মামলা মোকদ্দমার সাথে আপনাদের পরিচিতি অন্তত আমার চেয়ে বেশি আর কি, অনেক বেশি দিনের। কিন্তু আমার মানে স্মৃতিতে যতটুকু আছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত একটি মাত্র মামলাতে কিছু পরিমাণ টাকা ফেরত এসছে, এবং সেই টাকা আনতে যে ব্যয় হয়েছে সেটা খাজনার চেয়ে বাজনা বেশি। তো এখন এটা হচ্ছে একটা বাস্তবতা। এই বাস্তবতাকে সামনে নিয়ে আপনার যে লন্ডার্ড যে মানি, সেই লন্ডার্ড মানি ট্র্যাক করে এটাকে প্রমাণ করে ফিরিয়ে আনাটা একটা অত্যন্ত কষ্টসাধ্য একটা বিষয়। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি। 11টা প্রতিষ্ঠানের কথা আপনি বলেছেন, অত্যন্ত খাঁটি। আমরা 11টা প্রতিষ্ঠান নেই, 11টার মতো এরকম 33টা প্রতিষ্ঠান পাওয়া যাবে মোটামুটি কাছাকাছি মানের দুর্নীতির সাথে সম্পৃক্ত। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও সহায়তা করবেন। তো কাজে আমরা আশা করতে তো দোষ নেই, আমরা আশা করবো যে অন্তত কিছু অংশ যাতে ফেরত। প্লিজ নরম। হ্যাঁ, নজরুল। আপনি যেটা বলছেন যে অনেক সীমাবদ্ধতা আছে, এর মধ্যে হচ্ছে দুদকের এই আগামী যে 7 মাস আছে, 7 মাসের মধ্যে 7 মাস কেন? ও আচ্ছা আচ্ছা, পরিচালক হচ্ছেন অবসরে যাবেন। হ্যাঁ মার্চ মাসে 3 জন অবসরে গিয়েছে। হ্যাঁ, পরিচালকের পদ খালি আছে এই 3টা প্রায় 5টা মেয়ে। এইগুলো হচ্ছে যে পুরনো আপনার কি পদক্ষেপ? আমি একেবারে আপনি এই মুহূর্তে যে পদগুলি খালি আছে আপনি মোটামুটি ধরে নেন, এটা হচ্ছে এপ্রিল মাস, মে মাসের মধ্যেই পুরো পদ পূরণ হয়ে যাবে। তারপরে এরপরে যেগুলি খালি হবে প্রত্যেকটা পদই পূরণ হবে। স্যার, সাকিব খান কি এখন আপনাদের আইকন আছে স্যার? সাকিব খানকে সাকিব খান আপনাদের সাকিব আল হাসান, দূত সাকিব ছিল। আল হাসান। ambassador ছিলেন। আমি স্যার, উনি তো বিজ্ঞাপন নিতে দুদক নিয়ে ব্যাপক দুদকের ambassador আমাদের ছিলেন। আশঙ্কা এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। এটা যদি একটু ব্যাখ্যা করে স্যার, একটু দিতেন। আমরা আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে আর কি। স্যার, লাস্ট প্রশ্ন আমার পক্ষ থেকে স্যার, সরকারি কর্মকর্তা কর্মচারী আপনারা ধরছেন না কেন স্যার? রানিং সরকারি কর্মকর্তা কর্মচারী তার কি কেউ দুর্নীতি করে না স্যার? অভিযোগ আসে না, স্যার? এরকম কয়েকটা আমাকে যদি বললে ভালো হয় আমার জন্য, তাহলে আমি অসংখ্য আরো সরকারি বলবো। কর্মকর্তা কর্মচারী প্রথমত দুদকের কার্যক্রম পাবলিক মানি, পাবলিক সার্ভেন্ট মূলত, Right, sir. যে কাজী দুদকের মামলা তো তারাই আগে আসবে। আর তাই বলে মন্ত্রী কিংবা এমপি তারা যে পাবলিক সার্ভেন্ট না, এটা আপনি কিভাবে বলেন? অবশ্যই public মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই পাবলিক সার্ভেন্ট। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমারটাও তো দুর্নীতি, এখানেই তদন্ত হতে হবে এবং এখান থেকে মামলা হবে। আমরা এগিয়ে যাচ্ছি।
আমরা আপনাদের কাছে চাবো। আমি মূলত সাংবাদিক যাদের সাথে দেখা হয় সবাইকে বলি, ভাই স্পেসিফিক কিছু আমাকে দেন, স্পেসিফিক কিছু দেন, এবং আমরা আগাবো। অনেকের অনুসন্ধান বছরের পর বছর হচ্ছে, শুধু বছরের পর বছর হচ্ছে না, বছরের পর বছর কি আবার এটা বিকৃত হচ্ছে, যে কাজে এটা তো আমি স্বীকারই করি। স্যার একটা স্পেসিফিক প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনারা ট্র্যাপ কেসে 2023 সালে একজন ভদ্র মহিলার সহযোগিতায় একজন কর্মকর্তাকে অ্যারেস্ট করেছিল স্যার, আপনার কমিশনের আগের কাহিনী। আচ্ছা। কিন্তু স্যার পরবর্তীতে দেখা গেল ওই ভদ্র মহিলাকে একটা পলিটিক্যাল ইয়ে দেওয়া হলো, জামাত ইসলাম নাম দেওয়া হলো তাকে, এবং তাকে পরবর্তীতে প্রায় 23টা মামলা করা হয়েছে। এটা হচ্ছে স্যার রাজশাহীতে স্যার ঘটনা। আচ্ছা, আপনি বলে ভালো করছেন এটা আমাকে, কারণ আমি এখনই খোঁজ নেবো এটা। স্যার একজন ডাক্তার মহিলা, খুবই বিখ্যাত ডাক্তার। আচ্ছা আচ্ছা, তার নাম হচ্ছে যে, স্যার আমি নামটা তার ইয়ের জন্যই বলছি না, মানে সো ইউ কাম টু মাই অফিস উইথ অল দিস পেপারস, ইনশাআল্লাহ আমি টাকাবো। স্যার আরেকটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে যে শরীয়তপুরে আপনারা এরকম ওই যে হুইসেল ব্লোয়ার করার পরে তাকে তার 2 পা কেটে ফেলা হয়েছে স্যার। তাকে তার খুবই দুঃখজনক। হ্যাঁ স্যার, খুবই দুর্ভাগ্যজনক এটা। আপনাদেরকে হেল্প করার কারণে স্যার, যে হুইসেল ব্লোয়ার ছিল তাকে কিন্তু তার 2 পা কেটে ফেলছে। খুবই আলোচিত ছিল তখন। হ্যাঁ, ভয়াবহ ঘটনা স্যার। এই বিষয়গুলো যে ঘটছে স্যার, আপনারা ফরিদপুরের ঘটনাটা, হ্যাঁ স্যার, ফরিদপুরের ঘটনা সঠিক স্যার। আমার মনে হয় সেই ঘটনাটা আমার মনে পড়ছে। ওকে, আগে আপনারা যে স্যার এই বিষয়ে নামটা দুদককে কি হেল্প, ছিল? সাংবাদিক নামটা কি ছিল? আমি দিয়ে দেবো না স্যার। না, নামটা আমি জানি, নামটা আমার মনে হচ্ছে না। স্যার আমরা দিচ্ছি এটা। আর একটা বিষয় স্যার আপনাদের যে বলতে স্যার এই বিষয়গুলো নিয়ে যে স্যার দুদককে হেল্প করতে গিয়ে মানুষ যে নিজেরাই বিপদে পড়তেছে, দুদক তো কোনো হেল্প করতে পারতেছে না স্যার। না, এটা দুদকের দুর্ভাগ্য, যারা আমাকে সাহায্য করতেছে সাহায্য করতে পারছে না, সেটা তো আমি তো মনে করি এটা আমাদের দুর্ভাগ্য। আমরা চেষ্টা করবো এটা থেকে যাতে উত্তরণ আমাদের ঘটে। ঠিক আছে, আরেকটা। হ্যাঁ, আমি রাজীব, আপনার যমুনা হ্যাঁ, রাজীব বলো। স্যার আপনি সূচনা ফাউন্ডেশনের সিআরএস ফান্ডে কি ধরনের অনিয়ম? আমরা ওখানে আমার যদ্দূর মনে পড়ে 33 কোটি টাকার মতো হিসাব আমরা পেয়েছি, যে টাকাটা আসলে কিভাবে খরচ হচ্ছে জানিও না। এটা আস্তে আস্তে খুঁজে বের করতে হবে আর কি। এটার জন্য এটার সাথে আমাদের নজরুল ইসলাম মজুমদার সাহেব ছিলেন, সে বিখ্যাত ব্যাংকার, যিনি বরাবর প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতেন এবং তাকে দেখে লোকজন টাকা দিত, সেই টাকা আসতো। সিএসআর এর নামে আমাদের দেশে প্রচুর টাকার অপব্যবহার হয়েছে, এটা মানতে হবে এবং এগুলি আমাদের তদন্ত করে বের করা দরকার। আপনারাই সাহায্য করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, কেমন?